রোবট বললেই আমাদের চোখের সামনে কি ভাসে? হয়তো সায়েন্স ফিকশন সিনেমার মতো কোনো বুদ্ধিমান যন্ত্র, তাই না? কিন্তু আসল পৃথিবীতে আমাদের চারিপাশের জগৎটা বানাচ্ছে একদম অন্য এক ধরনের রোবট। এরা হলো ইন্ডাস্ট্রিয়াল রোবট, কারখানার সেই অদৃশ্য কর্মী বাহিনী যারা একদম চুপচাপ আমাদের গাড়ি, ফোন আরও কত কি তৈরি করে চলেছে। চলুন আজ এই যন্ত্রগুলোকে একটু কাছ থেকে চেনা যাক। এই রোবটগুলোকে বোঝার জন্য আসুন একটা দারুণ সহজ জিনিস ভাবি। ভাবুন তো একটা যান্ত্রিক হাতের কথা, যে হাতটা কখনো ক্লান্ত হয় না, একঘেয়ে কাজ করতে বোর হয় না, আর মানুষের চেয়ে অনেক অনেক বেশি ওজন তুলতে পারে। এই তুলনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হতে চলেছে। চলুন এক ঝলকে দেখিনি আজ আমরা কি জানব। প্রথমে দেখব রোবটের গঠন, তারপর তাদের চলার ধরন, বাস্তবে তাদের কাজ, সবটা একবার ঝালিয়ে নেব। আর সব শেষে দেখব এই জ্ঞানটা একজন ইঞ্জিনিয়ারের ভবিষ্যতে কিভাবে কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। ঠিক যেমন আমাদের নিজেদের হাত, মানে মস্তিষ্ক, হাড়, পেশি, এই সব দিয়ে তৈরি, একটা রোবটেরও কিন্তু ঠিক তেমনই কিছু নির্দিষ্ট অংশ আছে। আসুন মানুষের হাতের কাঠামোর সাথে তুলনা করে একটা রোবটের বিভিন্ন অংশকে চিনে নিই। আচ্ছা, যে কোনো রোবটের আসল মাথাটা কোনটা বলুন তো? সেটাই হলো তার কন্ট্রোলার। সোজা কথায় এটা রোবটের ব্রেন। সমস্ত নির্দেশ, সমস্ত প্রোগ্রাম এখানেই স্টোর করা থাকে। এই কন্ট্রোলারই ঠিক করে দেয় রোবটের হাতটা কখন, কোথায় আর ঠিক কিভাবে নড়বে। একদম আমাদের মস্তিষ্ক যেমন আমাদের হাতকে সিগন্যাল পাঠায়, ঠিক সেই রকম ব্যাপার। এবার আসে রোবটের শরীরে। এটা তৈরি হয় লিঙ্কস আর জয়েন্টস দিয়ে। লিঙ্কগুলো হলো আমাদের হাতের হাড়ের মতো, মানে শক্ত মজবুত অংশ, আর জয়েন্টগুলো হলো আমাদের কনুই বা কবজির মতো, যা এই লিঙ্কগুলোকে বিভিন্ন দিকে নড়াচড়া করতে সাহায্য করে। এই দুটোর কম্বিনেশনেই রোবটটা তার কাজের জায়গার মধ্যে যে কোনো পয়েন্টে পৌঁছতে পারে। আমরা যেমন কাজ করার জন্য খাবার থেকে শক্তি পাই, রোবটেরও তো শক্তি লাগবে, তাই না? এই শক্তি আসে পাওয়ার সোর্স থেকে। এই শক্তিটাই রোবটের মোটর বা অ্যাকচুয়েটরগুলোকে চালায়। এই অ্যাকচুয়েটরগুলোই হল রোবটের যান্ত্রিক পেশি, যা শক্তিকে গতিতে বদলে দেয়। তো রোবটের ব্রেন হলো, শরীর হলো, এবার আসল কাজের যন্ত্রটা কি? সেটাই হলো এন্ড ইফেক্টর। এটা রোবটের হাতের একদম শেষ প্রান্তে লাগানো থাকে। এটাকে রোবটের আসল হাত বলা যেতে পারে, যেটা বিভিন্ন টুলস ধরে রাখে। যেমন ওয়েল্ডিং করার জন্য একটা টর্চ, কোনো জিনিস তোলার জন্য একটা গ্রিপার, বা পেইন্ট করার জন্য একটা স্প্রে গান। একদম, আশা করি মনে আছে। রোবটের মস্তিষ্ক হলো তার কন্ট্রোলার, যেখান থেকে সব নির্দেশ আসে। সব রোবট কিন্তু দেখতে বা চলতে ফিরতে একরকম হয় না। তাদের শারীরিক গঠন বা জিওমেট্রির ওপর নির্ভর করে তাদের মুভমেন্ট আর কাজের ধরনও পাল্টে যায়। চলুন ইন্ডাস্ট্রিয়াল রোবটদের কিছু প্রধান প্রজাতি বা টাইপস দেখে নেওয়া যাক। সবচেয়ে কমন দুটো টাইপ হলো কার্টেশিয়ান আর আর্টিকুলেটেড। নামগুলো একটু খটমট লাগলেও ব্যাপারটা খুব সোজা। কার্টেশিয়ান রোবট চলে এক্স, ওয়াই, জেড অক্ষে, একদম সোজাসুজি, যেমনটা আমরা 3D প্রিন্টার বা গ্যান্ট্রি ক্রেনে দেখি। অন্যদিকে আর্টিকুলেটেড রোবটের অনেকগুলো ঘোরানো জয়েন্ট থাকে, যা তাকে মানুষের হাতের মতোই ফ্লেক্সিবিলিটি দেয় আর অনেক জটিল কাজ করতে সাহায্য করে। এই টেবিলটা দেখুন, এখানে বিভিন্ন ধরনের রোবটের একটা দারুণ সামারি দেওয়া আছে। কার্টেশিয়ান, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল এবং আর্টিকুলেটেড, প্রত্যেকটা নিজস্ব মুভমেন্ট আর কাজের এলাকা বা ওয়ার্কস্পেস আছে। যেমন একটা ট্যাঙ্কের টারেট যেভাবে ঘোরে, স্ফেরিক্যাল রোবট অনেকটা সেভাবেই কাজ করে। এর সাথে স্কারা রোবটও আছে, যেটা অ্যাসেম্বলি লাইনে খুব দ্রুত পিক অ্যান্ড প্লেস, মানে জিনিস তুলে রাখার জন্য একেবারে আদর্শ। এই গঠনটাই ঠিক করে দেয় কোন রোবট কোন কাজের জন্য সেরা। ঠিক ধরেছেন, এই কাজের জন্য কার্টেশিয়ান রোবটই সবচেয়ে ভালো, কারণ ওর মুভমেন্টটা একদম স্ট্রেট লাইন বরাবর আর খুব নিখুঁত। থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে কারখানায় এই রোবটগুলো ঠিক কি কাজ করে, মানে এদের অ্যাপ্লিকেশনসগুলো কি। ইন্ডাস্ট্রিয়াল রোবটদের মূলত সেই সব কাজ দেওয়া হয় যা মানুষের জন্য একটু বোরিং, বিপজ্জনক, বা যেখানে একচুলও ভুল করা চলবে না। যেমন ধরুন একটা গাড়ির কাঠামোতে হাজার হাজার স্পট ওয়েল্ডিং করা, বা একদম নিখুঁতভাবে গাড়ির বডিতে রং করা।
কিংবা ধরুন খুব ভারী জিনিসপত্র একটা মেশিন থেকে তুলে অন্য মেশিনে রাখা, এই কাজগুলো ওরা ক্লান্তি ছাড়াই ঘন্টার পর ঘন্টা করে যেতে পারে। এখানে একটা ক্লাসিক মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের উদাহরণ দেখুন। প্রথমে রোবটটা একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাচ্ছে, তারপর জিনিসটা তুলে নিচ্ছে, এরপর একটা আগে থেকে ঠিক করা নিরাপদ রাস্তা ধরে দ্বিতীয় মেশিনের কাছে যাচ্ছে, আর সেখানে পার্টসটা একদম নিখুঁতভাবে বসিয়ে দিচ্ছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব নিখুঁতভাবে প্রোগ্রাম করা। একটু ভাবলেই মনে পড়বে, তাই না? যেমন ওয়েল্ডিং বা অ্যাসেম্বলির মতো কাজগুলো, যেখানে মিলিমিটারের ভগ্নাংশের ভুলও করা চলবে না, আর রোবটরা সেই কাজটা সহজেই করতে পারে। এতক্ষণ আমরা অনেক কিছুই জানলাম। চলুন মূল বিষয়গুলো আরেকবার খুব তাড়াতাড়ি দেখে নিই, যাতে ধারণাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো এক কথায় বললে 3টে জিনিস মনে রাখতে হবে। একটা রোবটের মূল অংশ হল কন্ট্রোলার, লিঙ্কস, জয়েন্টস আর এন্ড এফেক্টর। 2, রোবটের গঠনটাই ঠিক করে দেয় ওটা কিভাবে নড়াচড়া করবে। আর 3, রোবটরা সেই সব কাজেই সেরা যেখানে নির্ভুলতা আর একই কাজ বারবার করার ব্যাপার থাকে। এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের কেরিয়ারের জন্য এটা কতটা জরুরি, আসুন সেটাই দেখি। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সোজা কথায়, কোম্পানিগুলো রোবট ব্যবহার করে দুটো প্রধান কারণে। 1, খরচ কমাতে, আর 2, পণ্যের কোয়ালিটি বাড়াতে। এই অটোমেশনই তাদের বাজারে টিকে থাকতে সাহায্য করে। আর এই পুরো সিস্টেমটা ডিজাইন, ইনস্টল আর মেনটেন করার দায়িত্ব কিন্তু ইঞ্জিনিয়ারদেরই। তার মানে রোবটিক্স শেখা মানে শুধু কয়েকটা যান্ত্রিক হাত নিয়ে পড়াশোনা করা নয়, এর মানে হলো ভবিষ্যতের কারখানা কেমন হবে সেটা ডিজাইন করা। এর মানে হলো প্রোডাকশন প্রসেসকে আরও এফিশিয়েন্ট করে তোলা, মানুষের জন্য কাজকে আরও নিরাপদ করা, আর নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জ্ঞানটাই আপনাদের একজন দূরদর্শী ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবে। এই প্রশ্নটা আপনাদের জন্য রইল। ভাবুন তো, আজকের টেকনোলজি যেখানে আছে সেখান থেকে আগামী দিনে রোবোটিক্স কোথায় পৌঁছতে পারে। এর সম্ভাবনা কিন্তু অসীম, আর সেই ভবিষ্যৎটা গড়ার কারিগরদের মধ্যেই কেউ একজন হয়তো এখন এই কথাগুলো শুনছেন।